ঢাকা শহরে লোক ঢুকতে বাধা দিতে না পারি, লোক ঢুকতেই থাকে, তো তাদেরকে তো ঘুমানোর জায়গা দিতে হবে। অপরিকল্পিতভাবে বাসাবাড়ি গড়ে উঠতেছিল, তখনই কিন্তু রাজুকের যাত্রা শুরু, জন্ম হয়। একটা প্ল্যান দেওয়ার সক্ষমতা কি একটা ইউনিয়ন পরিষদের, কেন একটা পৌরসভার আছে? রাজুকের জন্মের পর থেকেই সিস্টেম চলে আসতেছিল যে কোনো কিছু করতে গেলেই রাজুকের একটা অনুমতি লাগবে। উনিশশো 53 সালে একটা অ্যাক্ট দ্বারা 1956 সালে তৎকালীন ডিআইটিটা গঠন হয়। এটার উদ্দেশ্যটা আসলে মানে এত ভালো যে এটা চিন্তাই করা যায়। তৎকালীন যারা এটা চিন্তা করছে যে একটা পরিকল্পিত একটা নগরায়ন কিভাবে করা যায়, কারণ তখন পুরাতন ঢাকা বা অনেকগুলো এরিয়া ছিল যেগুলোতে খুব অপরিকল্পিতভাবে বাসাবাড়ি গড়ে উঠতেছিল। তখনই কিন্তু এই রাজুকের যাত্রা শুরু, জন্ম হয়। কিন্তু সত্যিকার অর্থে এই দায়িত্বটা পুরোপুরি যে কোনো কারণে হোক রাজুক এর পক্ষে এই দায়িত্বটা পালন করা সম্ভব হয়নি। এটা যে শুধু যে রাজুকেরও দুর্বলতা আছে, বাট আমাদের দেশের যে জনগণের মন মানসিকতা, আইন না মানার যে প্রবণতা, এগুলো একটা কিন্তু অনেক বড় কারণ। জিনিসটা কি যে আমি দায়িত্ব নেওয়ার পরের দিন থেকেই এই জিনিসটাকে আমি সিরিয়াসলি ট্যাকেল করলাম। আমি প্রথমে বললাম যে এইটা সত্যি কথা যে বাড়িগুলো অলরেডি হয়ে গেছে 50 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে। এই যে যেমন আদ্দিন হাসপাতাল, এটা কিন্তু অনেক আগের প্ল্যানে করা বা নিয়ম করা। এখন এই বাড়িগুলো তো হয়ে গেছে, এখানে লোকজন বাস করে। আমি চিন্তা করলাম এগুলোর মধ্যে যদি আমি এখন মোবাইল কোড করে ভেঙে দিতে যাই তাহলে কিন্তু মানে মেসাকার হয়ে যাবে। যে কোনো গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য এটা যথেষ্ট। তখন আমি কি করলাম, ঠিক আছে ওইটা আমরা পরে চিন্তা করব, যেগুলো হয়েই গেছে। তাহলে এখন কি আমি চিন্তা করলাম স্পেশালি যে যেগুলো চলমান বাড়ি, যেগুলো বাড়ির কাজ চলতেছে, আমি এরকম বাড়ির কাজ চলতেছে এবং যে কাজ শুরু হয়, আমি চিন্তা করলাম এখান থেকে যদি আমি শুরু করি তাহলে ভবিষ্যতে হয়তো অনেকেই সাহস পাবে না প্ল্যান অ্যাপ্রুভ না করার। একটা বাড়ির বা যে কোনো স্থাপনার প্ল্যানটা কিন্তু রাজুক তৈরি করে না। রাজুক কী দেয়? অনুমোদন দেয়। প্ল্যানটা করে কিন্তু তারা মানে হয় ল্যান্ড ডেভেলপার করে, না হলে ল্যান্ড ওনার করে, তাদের পক্ষে তাদের ইঞ্জিনিয়াররা করে জমা দেয় এবং একটা সিস্টেমের মধ্যে আমরা প্ল্যানটা অনুমোদন দিই। দেওয়ার পরে তারা এটা করবে। তারা কিন্তু কমিটেড যে প্ল্যানের মধ্যে কিন্তু কোনো ত্রুটি নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে প্ল্যানটা রংলি দেওয়া হয়েছে। খুব রেয়ার, এরকম দু একটা যে হয় নাই তা বলবো না, সেগুলো নিয়ে অনেক ঐতিহাসিক কারণ, যে সেরাপা প্লাজা এরকম কিছু কিন্তু অতীতে অনেক আগে এরকম কিছু হয়েছে। পরবর্তীতে কিন্তু প্ল্যানের মধ্যে কোনো কিন্তু ব্যত্যয় থাকে না। ব্যর্থটা হয় কখন? তৈরি করার সময়। রাজুকের কিছু অসৎ কর্মকর্তা আর যারা বাড়ি করে তারা কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, স্কোয়ার ফিট বাড়ানোর জন্য বা একটা ফ্লোর বাড়ানোর জন্য তারাও এই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে। এইখান থেকে কিন্তু আসলে দুর্নীতিটা শুরু। প্ল্যান না মেনে বাড়ি করার, তো যার জন্য এইখান থেকে শুরু হলো এবং আমি মোবাইল কোড শুরু করলাম। আমি 3,500-এর লিস্ট দিয়ে শুরু করছি। এখন পর্যন্ত আমি নিয়ার অ্যাবাউট 10,000 বাড়িতে কিন্তু মোবাইল কোড করছি। এটা করতে যায় দেখা যায় কি যে তারা কোর্টে যায়, তারা আদার্স অনেক কিছু ঝামেলা করে। তো তখন আমি চিন্তা করলাম যে আর একটা বাড়ি পুরোপুরি ভাঙাও তো ডিফিকাল্ট, বা ব্যত্যয়টা ভাঙাও ডিফিকাল্ট। কি করলাম, আমরা বললাম যে আংশিক একটা ভবন ব্যত্যয় আছে, ঠিক আছে আমরা আংশিক বুলডোজার দিয়ে ভাঙলাম। ভাঙার পরে ওদের মিটারটা নিয়ে আসলাম, তখন তারা একটা অঙ্গীকারনামা দিল যে এতদিনের মধ্যে তারা এটা ঠিক করে কাজটা শুরু করবে। কিন্তু এই মিটার আনতে যায়ও আবার একটা দেখা গেল যে বিদ্যুৎ বিভাগ মিটার নিতে চায় না। এই জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে, সরকারি অর্ডার করে, তারপরে তাদেরকে দিয়ে আমরা মিটারটা নেওয়া হয়। তো এইভাবে আমরা এখন যে কার্যক্রম করতেছি যে আমরা আংশিক ভাঙতেছি, ভেঙে একটা অঙ্গীকারনামা নিচ্ছি, মিটারটা নিয়ে আসতেছি। মিটার দেওয়ার তারপর দেখা গেল কি এসে কান্নাকাটি যে স্যার মিটারটা না দিলে তো আমি ভাঙতে পারতেছি না।
ঠিক আছে, আমরা স্ট্রংলি তখন দিলাম যে একদম অঙ্গীকারনামা যে আমি এই সময়ের মধ্যেই এটা ভাঙবো, তারপরে আমি কাজ শুরু করবো, এবং সেটা রাজুককে জানায়, রাজুকের অনুমতি নিয়েই করব। তো এটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। আর নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে তো একদম জিরো টলারেন্স, যারা কাজ শুরু করবে এখন থেকে তাদের জন্য একদম বিধি মোতাবেক, আইন মোতাবেক না করার কোনো সুযোগ নেই। স্টেটে দেখেন, স্টেটে তো এখানে এই একটা সেক্টরে দুর্নীতি হইতো, আরেকটা হলো স্টেট শাখা। স্টেট শাখা কি, যে কোনো জমি জমার কাজে আসলেই নাকি লোকের পয়সা লাগে। তো আমি বুঝলাম না কেন লোকে পয়সা দেয়। আসলে পরে যেটা আবিষ্কার করলাম, কিছু জমিতে জটিলতা আছে, যেমন ওই যে বিতর্কিত প্লট বা হাবিজাবি, সেগুলো তো আমরা দেই না। কিন্তু দেখা গেল যে একজন লোকের একটা আবেদন করছে যে আমি এই জমিটা হস্তান্তর করব। মানে দুর্নীতিটা হলো কিন্তু এইখানে, মানে ফাইলটা, মানে রাজুকের অফিসাররা মনে করে যে ফাইলটা স্লো করে দিলে ও জানে আমার কাছে পয়সা আসবে। মানে এগুলো হলো একটা সহজ সরল দুর্নীতি আর কি। তো সেখানে আমরা তখন চিন্তা করলাম, তাহলে কিন্তু আর এই জমিটা হস্তান্তর, হেবা, কোনো রকমের কোনো কাজে নাম খারিজ, কোনো কিছু করার জন্য আর রাজুকে আসতে হবে না। এটা সরাসরি রেজিস্ট্রি অফিসে গেলে, এসিল্যান্ডে গেলেই কাজ হয়ে যাবে। এইটা কিন্তু আমরা ছেড়ে দিছি। এইটা কিন্তু আজকে এই রাজুকের জন্মের পর থেকেই সিস্টেম চলে আসতেছিল যে কোনো কিছু করতে গেলেই রাজুকের একটা অনুমতি লাগবে। আমি লিজ দলিল করে দিছি, আমার কাছে কেন আসতে হবে? কাজেই আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, অতীতে কেউ নেয়ও নাই, নিতে পারেনি। ড্যাব নিয়ে 22 সাল থেকে একটা জটিলতা তৈরি হয়েছে। লোকজন বাড়ি করতেছে না, প্ল্যান পাস করতেছে না, একটা কাজ বন্ধ হয়ে আছে। তখন কি করলাম, এই ড্যাপে হাত দিলাম। দেখেন বাংলাদেশের কাজ করার জটিলতা, যে রিহাবের ডিমান্ড একরকম, প্ল্যানার্সদের ডিমান্ড একরকম, ইঞ্জিনিয়ারদের ডিমান্ড একরকম, আর্কিটেক্টদের ডিমান্ড একরকম, আবার পরিবেশবাদীদের ডিমান্ড আরেক রকম। মানে অনেক ধরনের একটা জটিলতা এখানে তৈরি হলো। এটা যে কতদিন যে আমি আসার পরে ফ্রিকুয়েন্টলি, মানে প্রায় বলতে গেলে সপ্তাহে 3 দিন 4 দিন করে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিটিং করে 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 এই একটা জিনিসে আমরা আসছি, একটা জায়গায় আমরা দাঁড় করাইছি। তারপরে সেটা আমরা দিয়েই কমিটি করে আমরা এটা করছি। প্ল্যানার্সরা চায় যে খুবই পরিবেশসম্মত একটা হোক, খুব ভালো কথা। আবার ডেভেলপাররা চায় যে ভাই আমাদেরকে একটু উপরে করতে দেন, এইটা ছোট্ট জায়গায় এত লোক। দুটার পেছনেই কিন্তু যুক্তি আছে। কারণ আমি যদি এই ঢাকা শহরে লোক ঢুকতে বাধা দিতে না পারি, লোক ঢুকতেই থাকে, তা তাদেরকে তো ঘুমানোর জায়গা দিতে হবে। ড্যাব যেটা অনুমোদন করছি, আমি মনে করি এটা মোটামুটি ভালো। তারপরে আমরা সিস্টেম রাখছি যে কারো যদি কোনো আপত্তি থাকে এটা ড্যাব রিভিউ করা যাবে। কারণ কোনো কিছুই তো আর বাইবেল না যে এটা অপরিবর্তনীয়, তাই না? তো সুতরাং এটা আমরা চেঞ্জ করতে পারি, কমিটি আছে, সেইভাবে এটা চেঞ্জ হতে পারে। কারো যে আপত্তি থাকে আমরা দরখাস্ত নিচ্ছি, এতদিন কমিটি ছিল না, আমরা কমিটিও করে দিছি, এখন এগুলো যাবে, এগুলো সেইভাবে কাজ হবে। আর ওইটা যেটা বললাম ইঞ্জিনিয়ারদের, এই প্ল্যান জমার ব্যাপারে আগে ছিল কি যে শুধুমাত্র, আর আগে তো জানেন শুধু একটা আর্কিটেকচারাল প্ল্যানের উপরেই কিন্তু এতদিন বিল্ডিং হতো। এখন কিন্তু সেখানে স্ট্রাকচারাল, ইলেকট্রোমেকানিক্যাল, প্লাম্বিং সব ড্রয়িংই কিন্তু দিতে হয়। এখন আমার ইঞ্জিনিয়ারদের দাবি হলো এটা একসঙ্গে দিতে হবে। মানে আগে প্রথমে আমরা আগে তো ছিলই না, পরে আমরা বলছি যে আগে শুরুতে আর্কিটেক্ট দিতে পারবে, পরে তারা দিবে। এটা নিয়ে অনেক হলো। আমিও এটার পক্ষে ছিলাম যে না, একসঙ্গে দিতে হবে, নাহলে ইঞ্জিনিয়াররা ডিপ্রাইভ হবে। পরে দেখা গেল যে না, আমরা পরে অ্যাপ্রুভ করছি যে শুধু আর্কিটেকচারাল ড্রয়িংটা দিতে পারবে, দিয়ে প্ল্যানটা একটা টেম্পোরারি অ্যাপ্রুভাল নিতে পারবে। তারপরে তাদেরকে বলা হবে যে হ্যাঁ এটা অ্যাপ্রুভড, তোমরা এখন স্ট্রাকচারাল ওইগুলো জমা দাও, জমা দিয়ে দেন তোমরা কাজ শুরু করতে পারবা। আগে এই কন্ডিশনটা ছিল না, যে তার কাজ শুরু করতে গেলে শুধু আর্কিটেকচারাল প্ল্যান দিয়ে কাজ শুরু করা যাবে না, তাদেরকে সব কিছু দিয়েই এত সময়ের মধ্যে বাকি ড্রয়িংগুলো দিলে তখন তারা কাজ শুরু করতে পারবে। তখন ইঞ্জিনিয়াররা স্যাটিসফাইড। তোমাদের আপত্তি কী? তোমাদের ড্রয়িং ছাড়া তো কেউ কাজ শুরু করতে পারতেছে না। আগে তারা মনে করতো যে একবার আর্কিটেকচারাল প্ল্যান দিয়ে কাজ শুরু করলে আর তো আমাদের নিবে না, আসলেও তাই নিত না। এখন আমরা এই জায়গায় নিয়ে আসছি। এইভাবে আমি চেষ্টা করছি আমার যতটুকু জ্ঞান, বুদ্ধি, সামর্থ্য
মেধা আছে, আমি এটাকে ইমপ্লিমেন্ট করে এইভাবে আমরা এটাকে নেগোসিয়েশন করি। দীর্ঘদিন ধরে পূর্বাচল আমরা সচল করতে পারতেছি না। তারপরে আমি এর ভিতরে ঢুকলাম। মেইন জিনিসটা হলো যে এইখানে নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা 3 জেলার অন্তর্ভুক্ত। কিছু কাজ করতে গেলেই যদি যখন পুলিশকে ডাকি, ডিএমপি বলে এটা তো আমার এলাকা, এটা নারায়ণগঞ্জকে বলে এটা আমার না গাজীপুর, এই পুলিশ ডাকতে ডাকতেই ওখানে সমস্যা হয়ে যায়। আবার কি হয় যে এই যে 3টা জেলার মধ্যে এখন হয় কি, কোনো কাজের জন্য যাইতে হচ্ছে নারায়ণগঞ্জের, রূপগঞ্জে, কোনোটায় গাজীপুরের এসিল্যান্ড অফিসে, মানে লোকজনের হয়রানি শেষ নেই। আরও মজার জিনিস আছে, একটা প্লট 2 ডিস্ট্রিক্টে পড়ছে। হ্যাঁ, ওই যে 2 ডিস্ট্রিক্ট মানে কি মৌজা। ক্যাবিনেট মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছে, এটা 3 জেলাটাই এখন ওই নারায়ণগঞ্জ অংশটুকু এবং গাজীপুরের অংশটুকু এটা ঢাকা জেলার অন্তর্ভুক্ত। ওই যে 3 পুলিশের এটা সবাই ঢাকা ডিএমপির অন্তর্ভুক্ত এবং এটা ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত। ডেস্কো অবশ্য আগের থেকে ছিল, যেহেতু ডেস্কোর জুডিশনটা ছিল নারায়ণগঞ্জ এবং গাজীপুরেও জুডিশন ছিল, ডেস্কোটার সমস্যা হয়নি, এগুলোর সমস্যা ছিল। এই 3টা একত্রিত করে নিয়ে এসে আমরা অলরেডি এটা ক্যাবিনেটে পাস হয়েছে। এবং আমাদের বেসিক ইয়েটা হলো যে ওইসব জায়গায় আমরা যেমন ঝিলমিলে আমরা একটা রাজুক ঝিলমিল কলেজ করব, যে রাজুক উত্তরা মডেল কলেজের মতো মসজিদ করে দিচ্ছি। এবং ঠিক পূর্বাচলও আমরা একটা পূর্বাচল মডেল কলেজ করে দিব রাজুকের নামে। তাহলে হবে কি, লোকজন কেন যাবে? যদি একটা ভালো স্কুল, কলেজ, একটা হাসপাতাল না থাকে তাহলে তো ওখানে যাইতে চাইবে না। তা আশা করি যে এই জিনিসগুলো দ্রুতই সমাধান হবে। এই যে লেকগুলো, হাতিঝিল, এগুলো কিন্তু এই লেকগুলো হইল আমাদের, কিন্তু এই বর্জ্য এসে পড়তেছে হয় ওয়াসা থেকে, নাহলে সিটি কর্পোরেশন থেকে। সেইটা কিন্তু আমাদের না কাজ না, ওইটা তো তাদের কাজ। কিন্তু তারপরও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দায়িত্ব নিয়ে এই যে আমাদের মেম্বার ডেভেলপমেন্ট কন্ট্রোলের নেতৃত্বে কাজ করে যাচ্ছে আমাদের টিম রেগুলার। কয়টা টিম আপনার? 20টা না 30টা? 30টা টিম রেগুলার খালি এক লেকের জন্য কাজ করতেছে। এবং ওই যাতে ওই বাড়িগুলোর ময়লা এখানে আসতে না পারে। মজার জিনিস হলো এখানেও ব্যত্যয় আছে কি, তাদের সেপটিক ট্যাঙ্ক এবং সকেল ড্রয়িংয়ে আছে, তারা কেউ করে নেই। রাজুকেও দেখে নেই, খালি ওই যে বললেন একতরফা দোষ না তো, রাজুকেও দেখে নেই, তারাও করে নাই। কারণ কেন করে নাই? সুন্দর মতো করে তারা ওই ময়লা লেখে আসতেছে। তো এই যে লেখে আসতেছে আমরা বুঝাচ্ছি যে ভাই, এই যে ময়লাগুলো এসে পড়তেছে, আপনার বাড়ি তো এখানেই, এর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? এই লেকটা হলো আপনাকে একটা অক্সিজেন দিবে, স্বাস্থ্যকর পরিবেশ দিবে, এখন আপনাকে দূষণ দিচ্ছে। তা আপনি কি বেনিফিটেড এর জন্য? যে আপনার ভিতরে কী অসুখ হচ্ছে, এই যে কেন এত অসুস্থ হচ্ছেন, কেন আপনার নিউমোনিয়া হচ্ছে, তাই না, কেন শ্বাসকষ্ট হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, সেটা কি আপনি বুঝেন? তো সেটা তো এগুলোই কারণ, তাই তো আপনাদের জন্যই হচ্ছে। তো এটাও আমরা আলহামদুলিল্লাহ, এটাও আমরা কাজ করতেছি যে তারা আন্ডারটেকেন দিচ্ছে যে 1 মাসের মধ্যে তারা কাজ ধরবে, তারা এই সেফটি ট্যাঙ্ক করবে। তো এটাও খুব জোরেশোরে একটা কাজ চলতেছে। এটা একটা রিসেন্টলি একটা বড় উদ্যোগ আমাদের। আমরা উচ্ছেদ করছি হলো যে, যেহেতু এখানে একটা কোর্টের আইনগত ব্যাপার আছে, সেটার পরে মালিকানা নির্ধারণ হবে যে ঠিক আমাদের নাকি ওই ব্যক্তিগুলো। বাট আমরা উচ্ছেদ করছি যে পাশে যেহেতু অবৈধ স্থাপনা, যেটা ওই যেই কারণে আমরা মোবাইল কোর্ট করি, অবৈধ স্থাপনা তো আমরা উচ্ছেদ করতে পারি, আমরা সেইটুকু করছি। কিন্তু কোনো ব্যক্তির ওখানে কোনো কাজ করার কোনো রাইট নাই। এবং আমি তবে একটা জিনিস কি, যেহেতু এটা বারবার ওই বেদখল হয়ে যায়, তো আমি ওনাদেরকে বললাম যে কাজ করেন, যে আমরা ওয়াকওয়েটা করে দেই, তারপরে আমরা চুক্তি করবো যে মালিকানা পাবে সেটা দখল করবে। কারণ ওয়াকওয়েটা করলে ওখানে আর ওই দখলটা হবে না, পাড়গুলো দখল হবে না। তো উনি আবার একটা উল্টা প্রস্তাব দিলেন। উনি বললেন যে স্যার, আপনারা একটা ডিজাইন করে দেন, আমি ওইটা করে দিব, এবং ওই চুক্তি হবে যে এটা যদি রাজুক পায় তাহলে রাজুক এটা ইয়ে করবে। আমরা এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। আর এই কাজটা ব্যক্তি করার কোনো সুযোগ নাই। আমি তাকে ফোন দিছিলাম, ফোন তার বন্ধ পাইছি, তাদের সামনে দিছি, এবং আমি অথরিটি অফিসারকে তার সামনেই বলে দিছি সে আজকে যাবে, কাজটা বন্ধ করবে। একটা প্ল্যান দেওয়ার সক্ষমতা কি একটা ইউনিয়ন পরিষদের, কেন একটা পৌরসভার আছে? যাদের আছে তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি তো এই ক্ষমতা। কিন্তু এটা তো একটা টেকনিক্যাল কাজ,
একটা আর্কিটেক্টের কাজ, একটা ইঞ্জিনিয়ারের কাজ। তো সেটা কি, ওইটা কিন্তু অধিগ্রহণ না, ওইটা হলো প্ল্যান পাসের ক্ষেত্রে। সেই প্ল্যান পাসটা কি ওই ইউনিয়ন পরিষদের করতে পারে বা ওই পৌরসভা করতে পারে? তাদের এই টেকনিক্যাল নলেজ আছে? নাই। সেই জন্যই রাজুক এটা করে দেয়। এটা কিন্তু আগেও ছিল। এইটা আগে লোকজন মনে করতো যে এটাও রাজুকের একটা দুর্বলতা, যে আমরা এই জিনিসগুলো, এটা কিন্তু 87 থেকে এই রুল করা, এটা নতুন না। সেটা আবার এইটাতে মধ্যে আসছে। আর এটা আপনাদের নজরে আসছে এই জন্য যে রাজুক এটা এখন ইমপ্লিমেন্ট করতেছে। আমরা এখন সবাইকে বলে দিছি যে কেউ ইউনিয়ন পরিষদের অনুমোদন নিয়ে বাড়ি করতে পারবেন না, পৌরসভার অনুমোদন নিয়ে বাড়ি করতে পারবেন না, যেটা রাজুকের এলাকাভুক্ত। রাজুকের এলাকার বাইরে তো রাজুক কিছুই করে না। এটা হলো রাজুকের একটা জুরিডিকশন আছে না, ওই যে ম্যাপ দেখেন রাজুক, এটা হলো রাজুকের এলাকার মধ্যে, রাজুকের বাইরে কিছু না। রাজুকের ওই যে ইউনিয়নটা রাজুকের বাইরে সেখানে রাজুক যায় না, বাট যে ইউনিয়নটা রাজুকের মধ্যে সেখানে রাজুক এই কাজটা করে। রাজুকের সমস্যাটা হলো কি, কেন এই যে এই স্টেট বা ল্যান্ডেই বলেন বা প্ল্যান পাসেই বলেন কেন দুর্নীতি হয় জানেন? আমরা যাইতে চাই না, আমরা একটা থার্ড পার্টিকে এনগেজ করি, যাদেরকে বাংলা ভাষায় বলে দালাল। তাদেরকে দেই, তারা কি করে যায় হিসাব দেয় যে আমার এই কাজটা করে দিতে এত টাকা লাগবে। সেখানে তার ভাগ আছে, হয়তো কিছু নিচে এখানেও দেয় কিছু পয়সা দিয়ে মিলে দেখে, কিন্তু লোকজন তো মনে করলো হিউজ একটা অ্যামাউন্ট আমার এখানে রাজুক খেয়ে নিল, কিন্তু কে যে নিল এটা সে জানে না। এটাই কিন্তু এইটাই হলো একটা এখানকার দুর্নীতির একটা মূল সিস্টেম। এখানে যা কিছু হয় থার্ড পার্টি দিয়ে হয়। আপনি দেখেন যে যারা কমপ্লেন করে যে আমার প্ল্যান পাস করতে পয়সা নেয়, আমার স্টেটের এই কাজটা করতে পয়সা নেয়, তারা দেখেন সে কি নিজে এসে দিছে কাজটা? দেয় নাই, সে থার্ড পার্টিকে এনগেজ করছে।